আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 47 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে প্রতিটি পৃষ্ঠার আলোচনার ভিডিও দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 47 নং পৃষ্ঠার একটু নিচের দিকে বুনো থেকে পোষা হলো, এই অংশ থেকে আজকের আলোচনা শুরু হবে। দেখো এখানে হেডিং করা হয়েছে বুনো থেকে পোষা হলো, অর্থাৎ বন্য প্রাণীরা কি করে ধীরে ধীরে পোষা প্রাণী হয়ে উঠলো সেই ধারণাই আমরা এই অংশের আলোচনায় পাবো। দেখো এখানে কি লেখা রয়েছে, নাসরিনরা সাঁতরাগাছি ঝিলে পাখি দেখতে গিয়েছিল। শীতের সময় পাখিগুলো আসে, এই পাখিরা যেখানে থাকে সেখানে আরও বেশি শীত, তাই সেখান থেকে চলে আসে। কম শীতের দেশে 2 মাস কাটিয়ে আবার ফিরে যায়। এই পাখিদের কথাই তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইতে পড়েছো বুনো হাঁস গল্পে। যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই জানো, পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্প রয়েছে। সেখানে আমরা পরিযায়ী পাখিদের কথা পড়েছি, বুনো হাঁসেদের কথা পড়েছি, যে হাঁসেরা যেখানে থাকে তাদের যেখানে বাসস্থান সেখানে প্রচণ্ড শীত পড়ে। তো সেই অত্যন্ত শীতের থেকে বাঁচার জন্য একটু কম শীতযুক্ত অঞ্চল আমাদের এই জায়গায় তারা চলে আসে। তো এখানে তারা শীতের সময় আসে, কারণ আমাদের এই জায়গার শীত অপেক্ষাকৃত কম শীত, তাই শীতের 2 মাস তারা আমাদের এখানে কাটিয়ে আবার নিজেদের দেশে ফিরে যায়। পাখিগুলো দেখে নাসরিন অবাক, বলল এ তো হাঁসের মতো দেখতে। কতগুলো তো আমাদের পোষা হাঁসের মতো, অর্থাৎ যে পাখিগুলো নাসরিন দেখেছিল সেগুলোকে পুরো হাঁসের মতো দেখতে, তাই নাসরিন অবাক হয়ে গিয়েছিল। দিদিমণি বললেন, হাঁস এই তো, তবে এরা বুনো হাঁস। বুনো হাঁস পোষ মেনেই তো পোষা হাঁস হয়েছে, তাহলে বুনো হাঁস পোষ মেনে পোষা হাঁস হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। আগে ছিল বুনো হাঁস, ধীরে ধীরে তারা পোষ মেনেছে মানুষের কাছে, তারপর তারা হয়ে উঠেছে পোষা হাঁস। নাসরিন মানতে চাইল না, বলল আমাদের পোষা হাঁসগুলো তো পোষা হাঁসের ডিম ফুটেই হয়েছে। দিদিমণি বললেন, ঠিকই বলেছ, হাঁস পুষলে ডিম পাওয়া যাবে, তাই ভেবে মানুষ বুনো হাঁসকে পোষ মানিয়েছিল। সহজে খাবার দাবার পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনেছিল। দেখো, হাঁসকে পুষলে ডিম পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে, এগুলো ভেবে মানুষ হাঁসকে পোষ মানাতে চেয়েছিল। এবং কিছু হাঁস সহজে খাবার দাবার পাওয়ার লোভে, অর্থাৎ দেখো যারা বুনো হাঁস আছে তাদের তো খাবার খুঁজে খেতে হয়, কিন্তু হাঁসেরা ভাবলো তারা যদি পোষ মানে তাহলে তো তারা খুব সহজেই খাবার পেয়ে যাবে, কারণ পোষা প্রাণীদের সাধারণত মানুষই খাবার জোগাড় করে দেয়। তাই সহজে খাবার দাবার পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনেছিল। তো প্রথম দিকে মানুষ কিভাবে পশু বা পাখিদের পোষ মানাতে শুরু করলো, মানুষ দেখলো যে এই পশু বা পাখিটা আমাদের অনেক উপকার করে, তাই আমরা যদি এগুলোকে পুষি এর থেকে আমরা অনেক উপকার পেতে পারি। এই ধারণা থেকেই মানুষ পশু পাখিকে পোষ মানানো শুরু করলো। আমরা জানি মানুষ আগে যাযাবর ছিল, তারা বিভিন্ন জায়গায় ঘুরে খাবার সংগ্রহ করে বেড়াতো, কিন্তু যখন মানুষের বুদ্ধি ধীরে ধীরে বাড়লো তখন মানুষ বুঝলো যে আজ যদি সে একটা মুরগি পোষে বা হাঁস পোষে তাহলে সে তার ডিমটা খেতে পারবে, অসময়ে সেগুলোর মাংস খেতে পারবে। সেক্ষেত্রে কিন্তু বনে খাবার জোগাড় করতে যেতে হবে না। গরুকে পোষ মানালে তার দুধ খেতে পারবে, গরুকে চাষের কাজে ব্যবহার করতে পারবে, গাড়ি টানার কাজে ব্যবহার করতে পারবে। তো এই ধরনের উপকারের ধারণা থেকে যখন মানুষ বুঝলো যে এই প্রাণীটাকে পুষলে এর থেকে আমরা বিভিন্ন উপকার পেতে পারি, সেই ধারণা থেকে মানুষ পোষ মানাতে শিখলো। তবে মানুষ কিন্তু জানতো না যে কোন প্রাণী পোষ মানবে কোন প্রাণী মানবে না, এটা তারা একবারে শেখেনি, এটা তারা ধীরে ধীরে শিখেছিল। এবারে চলে আসছি 48 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, রবিন বলল, বুঝেছি, সেগুলো
পোষা হাঁস হলো, আর বুনো হাঁসের অন্য দলগুলো বুনোই রয়ে গেল। তাহলে দেখো, হাঁসের কিছু অংশ পোষা হাঁসে পরিণত হলো, আবার কিছু অংশ বুনো হাঁসই রয়ে গেল। সমীর বলল, দিদি, মোরগের বেলায়ও এমন হয়েছে। জলদাপাড়ার বনে লাল মোরগ দেখেছি, সেটা অনেকটা আমিনাদের মোরগটার মতো দেখতে, কিন্তু সেগুলো বুনো মোরগ বা বন মোরগ। সেগুলো কোথায় থাকে? জঙ্গলে থাকে। আর যে মোরগ আমরা বাড়ি পুষি সেগুলো কি পোষা মোরগ। সেগুলোকে দেখবে মুখ দিয়ে নানা রকম শব্দ করলে যারা পোষে, অর্থাৎ মালিক, যে সেই মালিক যদি মুখ দিয়ে নানা রকম শব্দ করে বা সেই মোরগকে ডাকে, সেই মোরগ কিন্তু চলে আসে খাবার খাওয়ার জন্য। তাহলে মোরগেরও কিছু অংশ আছে যারা বন মোরগ বা বন্য মোরগ, যারা বনে থাকে, আবার কিছু অংশ আছে যারা পোষ মেনে পোষা মোরগ বা পোষা মুরগিতে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি, সমীর জলদাপাড়ার বনে লাল মোরগ দেখেছিল। তো এই জলদাপাড়ার বন বা জলদাপাড়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত বলতো? আমাদের রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। আর কোন জেলায়? আলিপুরদুয়ার জেলায়। মনে রাখবে। দিদিমণি বললেন, ঠিক বলেছ, জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে, তার নাম গৌর। অনেকে বলেন ভারতীয় বাইসন। তো পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে গৌর বা ভারতীয় বাইসন কাকে বলে। লিখবে, জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো এক ধরনের জন্তু আছে, তার নাম গৌর, বা একে ভারতীয় বাইসন ও বলে। আমাদের দেশি গরুরা আগে ওদের মতোই ছিল, অর্থাৎ আমরা বাড়িতে যে গরুগুলোকে পুষি সেই গরুগুলো আগে এই ভারতীয় বাইসনের মতোই ছিল। এখানে দেখো, এখানে আকারে ছোট যে জন্তুটা রয়েছে সেটা হলো আমাদের দেশি গরু, যেটাকে আমরা বাড়িতে পুষি। আর আকারে বড় কালো রঙের যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জন্তুটা হলো ভারতীয় বাইসন। নাসরিন বলল, তার মানে সব পালিত পশুই একসময় বুনো ছিল, কেউ কেউ এখনো বুনো রয়ে গেছে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? সমস্ত পালিত পশুই একসময় বুনো ছিল, কেউ কেউ এখনো বুনো রয়ে গেছে। দিদিমণি বললেন, তবে পশু পাখি পোষ মানানোর একটা ইতিহাস আছে। সব পশু পাখি এক সময়ে পোষ মানেনি, অর্থাৎ সমস্ত পশু পাখি নির্দিষ্ট এক সময়ে পোষ মানেনি, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে পোষ মেনেছে। ধরো, একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ গরুকে পোষ মানানো শিখেছে, আবার অন্য একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ তখনও গরুকে পোষ মানানো শেখেনি, তারা ঘোড়াকে পোষ মানানো শিখেছে। আবার অন্য একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ, তারা গরু ঘোড়া কাউকেই তখনও পোষ মানানো শেখেনি, তারা কুকুরকে পোষ মানানো শিখেছে। এবং পরবর্তীতে যখন এই এক একটা অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের দেখা হচ্ছে বা পরিচয় হচ্ছে, তখন তারা একজন আরেকজনের থেকে বিভিন্ন পশু পাখিকে পোষ মানানো শিখছে। এভাবেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষ ভিন্ন ভিন্ন পশু পাখিকে পোষ মানানো শিখেছিল। দীর্ঘদিন ধরে এটা চলেছিল, এটা কিন্তু একদিন বা দুদিনে হয়নি। কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল। তো এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে কোন জন্তু বা কোন প্রাণী প্রথম পোষ মেনেছিল। উত্তর হবে কুকুর। তারপর মানুষ দেখলো গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এদের পোষ মানালে অনেক সুবিধা। চাষের কাজে যানবাহন হিসাবে তাদের ব্যবহার করা হতে পারে। তবে আজকাল কিছু কিছু মাছ, মৌমাছিদেরও মানুষ পোষ মানাচ্ছে। তো মানুষ যখন বুঝলো যে এই গরু, ছাগল, ভেড়া, ঘোড়া এদেরকে পোষ মানালে আমাদের অনেক সুবিধা রয়েছে, তো এই যে সুবিধার চিন্তা, তার থেকেই মানুষ বন্য জন্তুদের পোষ মানানোর ধারণা পেল। বর্তমান সময় মানুষ মাছ এবং মৌমাছিদেরও পোষ মানাচ্ছে। এগুলোর ফলে কি হচ্ছে? তারা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে। মাছের চাষ করে তারা ব্যবসা করছে, মৌমাছির চাষ করে তারা ব্যবসা করছে, কারণ মৌমাছি মধু দিচ্ছে, মোম দিচ্ছে। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে, বলাবলি করে লেখো কোন কোন পশু ও পাখি পোষ মেনে পালিত পশু পাখি হয়েছে, তাদের থেকে কি পাওয়া যায় তা আলোচনা করো। তো পালিত পশুর নাম গরু, তাদের থেকে কি কি পাওয়া যায়?
দুধ, গোবর। পালিত পশুর নাম ছাগল, তাদের থেকে কি কি পাওয়া যায়? দুধ, মাংস। পালিত পশুর নাম ভেড়া, তাদের থেকে কি কি পাওয়া যায়? মাংস, পশম। পালিত পশুর নাম মোষ, তাদের থেকে কি কি পাওয়া যায়? মাংস, দুধ। এখানে আমি কয়েকটা করিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখবে। নিজেরা ভাববে তোমাদের আশেপাশে কোন পালিত পশু রয়েছে এবং তার থেকে তোমরা কি কি উপকার পাও, সেগুলো তোমরা নিজেরা লিখবে। এবারে আসি পালিত পাখির নাম। মুরগি, তাদের থেকে কি কি পাওয়া যায়? ডিম, মাংস। পালিত পাখির নাম হাঁস, তাদের থেকে কি কি পাওয়া যায়? ডিম, মাংস। পালিত পাখির নাম কোয়েল, তাদের থেকে কি কি পাওয়া যায়? ডিম, মাংস। পালিত পাখির নাম পায়রা, তাদের থেকে কি কি পাওয়া যায়? পালক, মাংস। এবারে চলে আসছি 49 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে কে বন্য কে পোষা, অর্থাৎ কে বন্য বা কে বুনো বা কে পোষা, কোন প্রাণী বন্য প্রাণী, কোন প্রাণী পোষা প্রাণী, তার একটা ধারণা আমরা এই অংশে পাবো। আমরা কি করে বুঝবো যে কোনটা বন্য কোনটা পোষা? দেখো এখানে কি লেখা রয়েছে। স্কুল থেকে ফেরার পথে পালিত শব্দটা নিয়ে কথা শুরু হলো। তপন বলল, যে পশুদের মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয়, তারাই পালিত পশু। তাহলে পালিত পশু কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে, তাহলে লিখবে যে পশুদের মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয়, তারাই পালিত পশু। সেরকম পালিত পাখিও হয়। সোনাই বলল, মানুষ তাদের শিকারী প্রাণীর থেকে বাঁচায়। অর্থাৎ পালিত যে পশু বা পাখি, তাদেরকে মানুষ শুধুমাত্র থাকার জায়গা দেয় না, শুধুমাত্র খেতে দেয় না, শিকারী প্রাণীদের থেকেও বাঁচায়। অসুখ হলে চিকিৎসা করায়, অর্থাৎ অসুখ হলে আবার তাদের চিকিৎসাও করায়। তহমিনা বলল, মানুষ নিজেদের দরকারে ওদের পালন করে। গরু দুধ দেয়, হাঁস মুরগি ডিম মাংস দেয়। তাহলে কোন প্রাণীর থেকে মানুষ কি কি উপকার পায় এগুলোও তোমরা মনে রাখবে। গরু দুধ দেয়, হাঁস মুরগি ডিম মাংস দেয়। তবে মানুষ যে শুধুমাত্র উপকার পাওয়ার জন্যই প্রাণীদের পোষে তা কিন্তু নয়, ভালোবাসার খাতিরেও প্রাণীদের পোষে। তার একটা উদাহরণ আমরা পাবো। দেখো এখানে কি লেখা রয়েছে। তা ঠিক, তবে ভালোবাসাও আছে। টিয়ার কথা ধরো, টিয়ার কি ডিম মাংস কিছু খাই? তাও তো আমরা পুষি। পরদিন স্কুলে এ কথা উঠল। দিদিমণি বললেন, আগে বলো টিয়া কি পালিত? হাঁস আর টিয়া কি একইভাবে থাকে? অর্থাৎ টিয়া তো ডিমও দেয় না, মাংসও দেয় না, তবুও আমরা টিয়াকে ভালোবেসে পুষি, কারণ টিয়া পাখি দেখতে সুন্দর। এবং যদি অভ্যাস করানো হয় তাহলে টিয়া পাখি মানুষের গলা নকলও করতে পারে। তারা মানুষের মতো করে বিভিন্ন কথা বলার চেষ্টাও করে। এই সমস্ত কারণে অনেকে টিয়া পাখি ভালোবেসে পোষে। তবে দিদিমণি বললেন যে টিয়া পাখি কি পালিত? হাঁস আর টিয়া পাখি কি একইভাবে থাকে? টিয়া পাখি আদৌ পালিত পাখি কিনা সেটাই দিদিমণি জানতে চাইলেন। সোনাই বলল, টিয়াকে শুধু ভালোবেসে পুষি আমরা, দেখতে সুন্দর তো, তাই হয়তো টিয়ার বেশি আদর। দিদিমণি বললেন, বেশ, ধরো তুমি হাঁসকে সন্ধেবেলা ডাক দাওনি, ওরা কি জল ছেড়ে ঘরে আসবে? দেখবে যাদের বাড়িতে হাঁস মুরগি পোষা হয়, যদি বিকেলবেলায় তোমরা নাও ডাকো, যে খাঁচায় হাঁস বা মুরগি থাকে সেই খাঁচার দরজা যদি তোমরা খুলে রাখো, হাঁস বা মুরগি নিজেরাই সেই খাঁচায় এসে বসে পড়বে বা খাঁচার মধ্যে ঢুকে যাবে। সোনাই বলল, সে তো মাঝে মাঝে হয়, জল থেকে ডাকতে যেতে দেরি হয়, ওরা নিজেরাই চলে আসে। অর্থাৎ সন্ধেবেলায় যদি ওদের না ডাকা হয়, ওরা নিজেরাই ঘরে চলে আসে। তো দিদিমণি বললেন, টিয়ার বেলায় সকালবেলা হাঁসদের ছেড়ে দিচ্ছ, তেমনি টিয়াকেও খাঁচা থেকে ছেড়ে দাও, সে সন্ধ্যায় ফিরে আসে কিনা দেখো। যাদের বাড়িতে বা যাদের আশেপাশের কোনো বাড়িতে কোনো দিন টিয়া পাখি পোষা হয়েছিল বা পোষা হয়, তারা অবশ্যই জানবে যে টিয়া পাখিকে যদি সে যতই পোষ মানা টিয়া হোক, যতই সে 1 বছর 2 বছর ধরে খাঁচায় বন্দি থাকুক না কেন, যতই সে বাড়ির লোকেদের নাম ধরে ডাকুক না কেন, যদি খাঁচার দরজাটা সে খোলা পায়, তাহলে কি টিয়া পাখি থাকবে সেই খাঁচায় বা ফিরে আসবে? আসে না, টিয়া পাখি কিন্তু উড়ে চলে যায়। সোনাই কিছু বলার আগেই রফিক বলল, না দিদি, ফিরবে না, চাচা একটা টিয়া পুষেছিল, একদিন খেতে দিয়ে খাঁচার দরজা লাগায়নি, উড়ে গেছে। দিদিমণি বললেন, আসলে ও নিজের ইচ্ছায় খাঁচায় ছিল না, ও পোষ মানতে চায় না,
বন্য হয়েই থাকতে চায়। অর্থাৎ যে সমস্ত প্রাণীদের আমরা পোষ মানানোর চেষ্টা করছি ঠিকই, কিন্তু তারা নিজের ইচ্ছায় পোষ মানতে চাইছে না, তাহলে আমরা তাদের কি বলবো? বন্যপ্রাণীই বলবো। এক্ষেত্রে দেখো টিয়া কিন্তু বন্যপ্রাণী, যতই আমরা তাকে পোষার চেষ্টা করি না কেন, যদি খাঁচা খুলে দিই তাহলে কিন্তু সে আর ফিরে আসবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে টিয়া পোষ মানতে চায় না। তপন বলল, কিন্তু টিয়া কি করে বন্য হবে? কাউকে কামড়ায় না, কোনো ক্ষতি করে না। তখন দিদিমণি বললেন, কোনো বন্য পশুই অকারণে ক্ষতি করে না, নিজেদের খাবার জোগাড় করে, বাধা পেলে সাধ্যমতো লড়াই করে, ঝড় বৃষ্টি থেকে বাঁচতে থাকার জায়গা চায়, তা কেড়ে নিলে রাগ করে, পারলে লড়াই করে, কামড়ে দেয়, তাদের ক্ষতি করতে গেলে তবেই আক্রমণ করে। তো এখানে বন্যপ্রাণীদের বেশ কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। তাদের প্রধান বৈশিষ্ট্য, তারা নিজেদের খাবার জোগাড় করে, কোনো বন্য পশুই অকারণে কারো ক্ষতি করে না, যদি তারা কোনো কিছুতে বাধা পায় তাহলে সাধ্যমতো লড়াই করার চেষ্টা করে, এছাড়া ঝড় বৃষ্টি থেকে বাঁচতে তারা থাকার জায়গা চায়, আর থাকার জায়গা কেড়ে নিলেই তারা রাগ করে, তারা কামড়ে দেয়, তাদের ক্ষতি করতে গেলেই একমাত্র তারা আক্রমণ করে, তারা শুধু শুধু কাউকে আক্রমণ করে না। তাহলে কোনো পাখিই পোষা যাবে না? কারো যদি পাখি ভালো লাগে? দিদিমণি বললেন, তুমি পাখিকে খেতে দেবে, খাবার দেবে, গাছের ডালে ঝুলিয়ে দেবে, তার যখন খুশি সে খেয়ে যাবে, তখন তাকে দেখবে, অর্থাৎ খাঁচায় আঁচকে রেখে পুষবে না, সেটাই দিদিমণি বললেন। সোনাই বলল, টিয়া যদি বন্য হয় তাহলে আমরা অনেক বন্য প্রাণী দেখি। দিদিমণি বললেন, ঠিকই, মাঝে মাঝেই দেখো হাতি, বাঘ, ভালুক, এরা তো বন্য প্রাণীই বটে। জঙ্গলে যারা থাকে তারাই শুধু বন্য নয়, সাপ, বেজি, কাক, চড়াই সবই বন্য। অর্থাৎ বন্য হতে গেলে যে শুধুমাত্র জঙ্গলে থাকতে হবে তাই নয়, যারা পোষ মানে না, যারা পালিত প্রাণী হয়ে থাকতে চায় না, তারাই বন্য। এখানে বেশ কয়েকটা বন্য প্রাণীর নাম দেওয়া আছে, হাতি, বাঘ, ভালুক, এছাড়া রয়েছে সাপ, বেজি, কাক, চড়াই, এরা। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের 50 নং পৃষ্ঠায়। এখানে বলা হচ্ছে, বলা বলি করে লেখো, যেসব বন্য পশু পাখি দেখতে পাও তাদের নাম ও পরিবেশে তাদের ভূমিকা বিষয়ে লেখো। প্রায় দেখা বন্য পশুর নাম। বানর কি করে? পরিবেশে তাদের ভূমিকা কি? পরিবেশের ভারসাম্য বজায় রাখে। প্রায় দেখা বন্য পাখির নাম কাক। পরিবেশে তাদের ভূমিকা কি? নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। হাতি, পরিবেশে তাদের ভূমিকা কি? পিঠে চড়া যায়, পরিবেশের ভারসাম্য বজায় রেখে। এছাড়াও লিখতে পারো জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করে। শালিক কি করে? পোকামাকড় খায়, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ঘোড়া কি করে? গাড়ি টানে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে হেডিং করা হয়েছে, বাড়ির কাছেই এত উদ্ভিদ। অর্থাৎ বাড়ির কাছে যে নানা গাছপালা, সেগুলো সম্পর্কেই বলা হচ্ছে। গাছপালা বা উদ্ভিদের নাম আমাদের জানতে হবে, সেটাই এখানে আমাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তোমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ রয়েছে, যে গাছেদের নাম তোমরা জানো না, সেগুলো তোমাদেরকে জানতে হবে। যদি না জানো সেক্ষেত্রে বড়দের সাহায্য তোমাদেরকে নিতে হবে, শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিতে হবে। তবে গাছগুলোর নাম জানতে হবে, তাদের উপকারিতা জানতে হবে। বলা যায় যে কোন গাছ কখন তোমাদের প্রয়োজনে পড়ে। দেখো এখানে কি লেখা রয়েছে, নানা দিকে বন্য পশু পাখি খুঁজে বেড়াচ্ছে সবাই। সন্ধেবেলা সত্য পুকুর পাড়ের কাছে গিয়ে দেখলো অনেক ঝোপ, তার ভিতর কি একটা জন্তু ছুটে পালালো। তখন ঝোপের গাছগুলোকে সত্য দেখলো অনেকক্ষণ ধরে 4 রকমের গাছ। একটা তো ফার্ন, ঠাকুমা সেটাকে বলেন ঢেঁকি শাক, খেতে বেশ ভালো। বাকি 3টে অচেনা, একটায় ফুলও ফুটেছে। ভাবলো একটা করে ডগা ছিঁড়ে নিয়ে যাব। জানার জন্য ছিঁড়লে দিদিমণিকে আবার রাগ করবেন। স্কুলে গিয়ে দিদিকে দেখাতে হলো না, পাতাগুলো দেখে স্বপ্নাই সব বলে দিল। হেলেঞ্চা, কুলেখাড়া আর ব্রাহ্মী সব শুনে দিদিমণি বললেন, উদ্ভিদ চেনাটাও তো মজার ব্যাপার, যত পারো গাছ দেখো। সত্য বলল, গাছ চেনাটাই সহজ,
গাছ তো আর ছুটে পালাতে পারবে না। দেখো, যদি কোনো প্রাণী তুমি না চেনো, সেক্ষেত্রে সেই প্রাণীটার কাছে গেলে প্রাণী তো ছুটে পালাবে, কিন্তু তুমি যদি গাছ চিনতে চাও, উদ্ভিদ চিনতে চাও, একটা সুবিধা রয়েছে, কারণ উদ্ভিদ বা গাছ ছুটে পালিয়ে যায় না। সেটাই সত্য বললো দিদিমণি। বললেন হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখতে পারবে, কোনটা দেখলে তা খাতায় লিখে রাখবে। দেখো, এখানে সত্য যে গাছগুলো নিয়ে এসেছিল সেগুলো হেলেঞ্চা, কুলেখাড়া আর ব্রাহ্মী, যেগুলো সবগুলোকেই শাক হিসেবে খাওয়া হয়। চলে আসছি 51 নং পৃষ্ঠায়। দেখো, উপরে হেডিং করা হয়েছে 4টে গাছ সম্পর্কে লেখো, ছবি আঁকো। তো ছবি আঁকা তো সম্ভব নয়, তবে আমি এই 4টে গাছ সম্পর্কে এখানে লিখলাম। ঢেঁকি শাক, এটা সম্পর্কে তোমরা কি লিখবে? ঢেঁকি শাক উত্তরবঙ্গের মানুষের একটি প্রিয় খাদ্য, একটি খুব সাধারণ ফার্ন। স্যাঁতসেঁতে ছায়াময় এলাকাসমূহ এবং জঙ্গলে এর দেখা মেলে। এই শাক শরীরের পক্ষে খুব উপকারী। হেলেঞ্চা শাক ভারতের পূর্বাঞ্চলে ও বাংলাদেশের পুকুর বা এই জাতীয় জলাশয়ের অগভীর জলে বা জলাশয়ের ধারে আর্দ্র ভূমিতে জন্মে। এই গাছগুলো জলে ভেসে থাকে। এটা তিতা কষা স্বাদযুক্ত, শরীরের জন্য এটা খুবই উপকারী। কুলেখাড়া, কুলেখাড়া এক জাতীয় ছোট উদ্ভিদ। এই শাক শরীরে রক্তাল্পতা সারিয়ে তোলে। ব্রাহ্মী, এটি এক ধরনের লতা জাতীয় শাক। অধিকাংশ ক্ষেত্রে ভিজা স্যাঁতসেঁতে মাটিতে এ লতার বৃদ্ধি ঘটে। এই শাক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ও নার্ভের অসুখের নিরাময় ঘটায়। এবারে নিচের অংশে চলে আসছি। বলা হচ্ছে 2 দাগে একটা গাছের ছবি আঁকো, তার পাতা, ডাল, গুঁড়ি চিহ্নিত করো, সেগুলো থেকে কি কি উপকার পাওয়া যায় লেখো। তো আমি এখানে একটা সহজ ছবি দিয়েছি, যেটা দেখে তোমরা খুব সহজে গাছ নিজেরাই আঁকতে পারবে। দেখো, এখানে পাতা, ডাল এবং গুঁড়ি চিহ্নিত করা হয়েছে। তো এর থেকে আমরা কি কি উপকার পাই? 1 দাগ, বিভিন্ন গাছের পাতা আমরা শাক হিসেবে খাই, যা শরীরের পক্ষে খুবই উপকারী। 2, বিভিন্ন গাছের পাতার রস জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। 3, গাছের ডাল আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। 4, গাছের গুঁড়ির কাঠ দিয়ে চেয়ার, টেবিল, খাট প্রভৃতি আসবাবপত্র তৈরি হয়। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।